think it's a really historic opportunity for the country to stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. The team's report rightly identifies extensive, horrendous and grave human rights violations. We would also embed, to the extent possible, the findings and the recommendations in our relevant reform processes. মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। We will do our best to do as many as possible during our time, but many of them will be in progress in the situation. They didn't get the punishment yet, but they're going through the process. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আমির খসরু। ৮ মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। শপথ নিলেন নতুন উপদেষ্টা CR আবরার। শিক্ষা খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার। 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা, জানালেন ওয়াহিদুদ্দিন। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেল দুদক। জড়িত অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জানান, তৎকালীন স্বৈরাচারী সরকার আন্দোলনকারীদের উপর পরিকল্পিতভাবে দমনপীড়ন চালায়। এতে সরকার দলীয় লোকের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন। সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় গণ অভ্যুত্থানের উপর জাতিসংঘের তৈরি করা প্রতিবেদন তুলে ধরার সময় কথা বলেন তুর্ক। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, স্বৈরাচারীর পতনের পর দেশের আইনের শাসন ও স্বচ্ছতা ফেরাতে কাজ করছে সরকার। I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. We also need member states to support us in this effort. I just want to flag this as well. And of course, human rights mechanisms can play a very important role. I think it's a really historic opportunity for the country to stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. I really welcome the reform commissions that have been set up, and I was very impressed when I was there to meet the various heads of the reform commissions, and I thought this was incredibly important work for Bangladesh. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর দ্রুতই তাদের বিচার কাজ শুরু হওয়ার বিষয়েও আশাবাদী প্রসিকিউশন। 6 months ago, Sheikh Hasina. এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের হাতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা? এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শুধু শেখ হাসিনা নন, তার পরিবার, তার ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
আয়নাঘর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, একজন ব্যক্তি এবং তার পুরো প্রশাসন প্রতিদিন এই ধরনের ভয়ঙ্কর কাজ করত। আয়নাঘরগুলো যখন আপনি নিজে চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন সেখানে হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এসব জায়গা জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। This is within police territory or army territory. রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজারের জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। We started discussing with international organizations. Can you help them to keep them on the other side? রাইসা জান্নাত, সময় সংবাদ। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। শিক্ষা খাতের সমস্যার সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকালে বঙ্গভবনে শপথ গ্রহণের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, 10 মার্চের মধ্যেই সব বই পাবে শিক্ষার্থীরা। বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। অন্তর্বর্তী সরকারের নতুন মুখ হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামেই অধিক পরিচিত। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন সিআর আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে সঙ্গে নিয়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াহিদ উদ্দিন বলেন, আগামী 10 মার্চের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেবে সরকার। অনেক স্কুলে আসলে যত ছাত্র, তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদাটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়তেও কাজ করতে চান বলে জানান সিআর আবরার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দাঁ সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে।
অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাবতলীর বেড়ি বাঁধে অবৈধ আড়ত উচ্ছেদে এসে তোপের মুখে পড়লেন ডিএনসিসি প্রশাসক। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই আড়ত উচ্ছেদে এসে সাধারণ মুদি দোকান ও চা স্টল ভেঙে দিয়েছে ডিএনসিসি। আর ডিএনসিসি প্রশাসক জানান, প্রায় 150 একর জমির মধ্যে গড়ে ওঠা এসব আড়ত স্থাপনা সবই অবৈধ, তাই এসব উচ্ছেদে নোটিশের কোনো প্রয়োজন নেই। এভাবেই বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গাবতলীর বেড়িবাঁধে আড়তঘর, মুদি দোকান ও চা স্টল সহ প্রায় 20টির মতো স্থাপনা। বুধবার সকাল 10:30টার দিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নেতৃত্বে রাজধানীর গাবতলীতে বেড়িবাঁধের প্রায় 150 একর জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের দাবি, নিয়মিত ভাড়া পরিশোধ করেই ব্যবসা করছেন তারা। কোনো প্রকার নোটিশ ছাড়াই ইট পাথরের আড়ত উচ্ছেদে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্বল্প আয়ের মুদি দোকান ও চা স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। নোটিশ যদি দিত তাও তো মনের মানাইতাম, মাল সামান দিয়ে হারাইতাম। একটা ঘন্টার সুযোগ দেয় নাই। সরকারের জায়গায় কেউ 2 দিনের বেশি থাকতে পারে না। অবৈধ হলে মাসের পর মাস, বছর বছর কেমনে থাকে। আমার দোকানটা 7,000 টাকা বাড়ানো হাসিল করে। তবে ডিএনসিসি প্রশাসক জানান, এসব আড়তঘর ও আশপাশের স্থাপনা সবই অবৈধ, তাই এসব উচ্ছেদে নোটিশের কোনো প্রয়োজন নেই। দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই, কারণ সে তো দখল করে আছে অলরেডি। তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু। পরে ব্যবসায়ীদের তোপের মুখে অভিযান স্থগিত করে ডিএনসিসি। আড়ত সরিয়ে নিতে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে আড়ত সরিয়ে না নিলে আবারও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। বাজার মূল্য থেকে কম দামে পণ্য কেনার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন তারা। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ছাড় মিলছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান মাস জুড়ে। ঈদ কেনাকাটার খবর। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলো। তবে শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে করছেন বাজার যাচাই। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানিদের আশা, ছুটির দিনে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতা সমাগম।
ঈদের এখনো ঢের বাকি, তবু প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগে ভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এসেছেন একটু যাচাই বাছাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বলছেন গরম যেন উৎসবের আনন্দকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। সবসময় সুতি প্রেফার করি, তো দেশাল বা আড়ং থেকেই জামা যেটা কমফোর্টেবল সেটাই নিব। পাঞ্জাবি কিনেছি, শার্ট গেঞ্জি, প্যান্টটা বাকি আছে, আরও কিছু বাকি আছে, শার্ট, তারপর আরও জুতো কিনবো। যেহেতু সামনে সামার আসতেছে, তো তারা সামারের জন্য বেশিরভাগ কটনটাকে প্রেফার করতেছে, তো আমরাও সেই অনুযায়ী অনেক কটনের প্রোডাক্ট উঠাচ্ছি এবং তারা সেটাকেই চুজ করতেছে। এদিকে কর্মব্যস্ত দিনে ক্রেতার প্রতীক্ষায় থাকা বিক্রেতাদের প্রত্যাশা ছুটির দিনে বাড়বে ক্রেতা সমাগম। আমি কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছি, যেটার মাধ্যমে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে বেশি, আর মানুষ অ্যাট্রাকটিভ কিছু কালেকশনও পাবে আমার কাছ থেকে। মার্কেট জমে ওঠেনি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শুক্রবার থেকে মার্কেটটা জমবে, তো এই আশায় আমরা সব ব্যবসায়ীরা বসে আছি। যত দিন ঘনিয়ে আসবে ততই নতুন নতুন ঈদ কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। সন্ধ্যার সময়। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে প্রথমবার ভাষণে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প জানান, এখন পর্যন্ত তিনি প্রায় 400টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার স্বার্থ রক্ষা করেছেন বলে জানান তিনি। এদিন শুল্ক আরোপের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা, দেশে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষা। এবং শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আমির খসরু। 8 মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।